হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হচ্ছে গিয়া এইচএসসি এইচএসসি কেমিস্ট্রির সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 যেটা হচ্ছে পরিবেশ রসায়ন। এটার যে বয়েলের সূত্র অনুসারে যে সকল ম্যাথমেটিক্যাল টার্মগুলো সেগুলো আমি সমাধান করে দেব। তাই সময়ের স্বল্পতা, সময় বাঁচানোর জন্য আমি প্রশ্নগুলোকে উপরে না তুলে জাস্ট আমি প্রশ্নগুলোকে এই যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর আমি উপরে দিয়ে দিব এডিট করে। তাই এই ক্ষেত্রে আমার যে তুলতে যে সময়টা আছে সেই সময়টা আশা করি সংরক্ষিত হবে। তো প্রথমে হচ্ছে বয়েলের সূত্র অনুসারে যে সকল ম্যাথমেটিক্যাল টার্মগুলো সেগুলো আমি এখন সমাধান করে দিব। তো বয়েলের সূত্রটা আগে আমি বিবৃতি করি। বয়েলের সূত্রটা অ্যাকচুয়ালি কি? বয়েলের সূত্র অনুসারে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। বয়েলের সূত্রটা আশা করি আমি ওখানে আরও ভালোভাবে দেখাবো বইয়ে। বয়েলের সূত্রটা হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এখন ধরলাম যে স্থির তাপমাত্রা টি তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, তার মানে প্রযুক্ত চাপ যদি হয় পি, তাইলে এখন ঠিক বয়েলের সূত্র মতে যদি আমরা কাজ করতে যাই, বয়েলের সূত্রটা বলা হচ্ছে যে আয়তনটা হচ্ছে প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তার মানে এটা বোঝাচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। এটা বোঝাচ্ছে যে আয়তনটা হচ্ছে প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, মানে আয়তন বৃদ্ধি করলে চাপ কমবে, আবার চাপ যদি বৃদ্ধি করি তাহলে আয়তন কমবে। মানে হচ্ছে একটা বেলুনের মধ্যে যদি আমি চাপ বৃদ্ধি করি সেটা আয়তন কমবে, আবার যদি আমি চাপ বাড়াই তাহলে সেটা আয়তন কমবে। চাপ বাড়ালে আয়তন কমবে, আর আয়তন যদি আমি বৃদ্ধি করি তাহলে চাপ কমবে। তো এটা হচ্ছে গিয়ে বয়েলের সূত্র। তো এখন এই বয়েলের সূত্রের গাণিতিক যে রূপটা সেটা আমি সূত্রে যে কনভার্ট করে সেই জিনিসটা আমি দেখাচ্ছি, বা এখান থেকে আরেকটু কাজ করলে আমরা জানি যে সমানুপাতিক যে এটা রয়েছে এটা তুলতে হলে আমাদের একটা ধ্রুবক নিয়ে আসতে হয়। এক্ষেত্রে একটা ধ্রুবককে আমরা কে কল্পনা করি, কে ইন্টু 1/p, তাহলে সমানুপাতিক থেকে ইকুয়ালে চলে আসলো। বা এখানে যদি আরেকটু কাজ করি, ভি ইজ ইকুয়াল টু, আমি ভেঙে লিখছি বোঝার সুবিধাতে, বা পি ভি ইজ ইকুয়াল টু কে, অর্থাৎ এটা একটা ধ্রুবক চলে আসে, পি ভি ইজ ইকুয়াল টু কে। এখন এই সূত্রটাকে আর একটু মডিফাই করে এই কাজটা করা যায়। যেমন এটা যেহেতু হচ্ছে ধ্রুবক চলে আসে, তাহলে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 ইজ ইকুয়াল টু P3 V3 যদি আমি কল্পনা করি ইজ ইকুয়াল টু কী আসবে, ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট আসবে। তাহলে এই জিনিসটাকে আমি যদি এই P3 আর V3টাকে বাদ দেই তাহলে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্রে চলে আসে, যেটা হচ্ছে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, এই সূত্রটাই কিন্তু চলে আসে। আবার P1/P2 ইজ ইকুয়াল টু V2/V1, এটাই হচ্ছে এই সূত্রের ম্যাথমেটিক্যাল টার্ম। আমরা এই জিনিসটাও ব্যবহার করতে পারি অথবা এই জিনিসটাও ব্যবহার করতে পারি। তো এখন জাস্ট এই দুটো সূত্রের আলোকে বয়েলের যে ম্যাথমেটিক্যাল যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেওয়া হবে। আমি জাস্ট শুরুতে আগে দেখালাম যে সূত্রটা কিভাবে আসলো, প্রতিপাদনটা অ্যাকচুয়ালি কি, এবং তারপরে হচ্ছে কি আমি ম্যাথমেটিক্যাল টার্মগুলো শুরু করি। তো প্রথম ম্যাথে বলা হয়েছে, প্রথম উদাহরণ নম্বর 1-এ যে 0.95 ATM চাপে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখানে তাপমাত্রাটা আমরা দেখব না, কারণ তাপমাত্রাটা আগেই বলে নিয়েছি যে বয়েলের সূত্র অনুসারে স্থির তাপমাত্রায় বা নির্দিষ্ট তাপমাত্রায়। তো এখানে তাপমাত্রাটা কনস্ট্যান্ট, এই বয়েলের সূত্রের কোনোটাই তাপমাত্রার আমাদের প্রয়োজন নেই। তাই তাপমাত্রাটা দেখলে আগে এটা কেটে দিব, তাপমাত্রার কোনো প্রয়োজন নেই। এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বলতে বোঝাচ্ছে যে 1 ATM, অর্থাৎ 1 অ্যাটমসফেরিক মানেই হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কক্ষ তাপমাত্রা আমরা জানি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, যেটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই। অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ থাকবে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এই জন্য কক্ষ তাপমাত্রা বোঝাতে এখানে 25 ডিগ্রি দিয়েছে, বাট এটার কোনো গাণিতিক ক্যালকুলেশন নাই যেহেতু এটা বয়েলের সূত্র। তো আমরা কোয়েশ্চেন খেয়াল করি যে 0.95 ATM। আচ্ছা ঠিক আছে, আগে ডেটা কালেক্ট করা শুরু করে দিই যে কত বললো যে এত ATM চাপে। তাহলে এটা ধরলাম P1 ইজ ইকুয়াল টু 0.95
ATM, 0.95 ATM। এত চাপে এবং এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন বলে দেওয়া হচ্ছে 0.38 লিটার। গ্যাসের আয়তনকে যদি আমরা V1 ধরি, V1 = 0.38 লিটার। V1 হলে উক্ত তাপমাত্রায় এত ATM চাপে গ্যাসটির আয়তন কত হবে? অর্থাৎ পরবর্তী চাপ কত দিয়েছে? P2 কত দিয়েছে? P2 দেওয়া হচ্ছে 1.0 ATM। ধরলাম হচ্ছে ওটা 1 ATM, কারণ দশমিকের পরে শূন্যের দাম নাই। হলে গ্যাসটির আয়তন কত হবে? V2 = ওয়াট। তো আমরা জানি কি, আমরা এই সূত্রটাই জানি যে P1 V1 = P2 V2। হ্যাঁ, এটাই জানি যে P1 V1 = P2 V2 বা P1/P2 = V2/V1। এই যে এটা কেন হলো? কারণ হচ্ছে আয়তন আর চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এই যেখানে V1টা নিচে, তাই এখানে P1টা উপরে, এখানে V2টা উপরে, তাই এখানে P2টা নিচে। ঠিক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখে এখানে এরকমভাবে একটার ক্রসে আরেকটা হয়েছে। আর যদি সমানুপাতিক থাকতো তাহলে এখানে P1 থাকতো আর এখানেও V1 থাকতো, যদি সমানুপাতিক হইতো তবে। তো এখন জাস্ট আমরা খালি উপযুক্ত মান বসিয়ে V2টা বের করে ফেলি। তাহলে V2 = P1/P2 ইন্টু V1। জাস্ট মানগুলো বসাই দিলে হয়ে যাবে। P1 এর মান হচ্ছে 0.95, P2 এর মান হচ্ছে 0.38 গুণন V1 এর মান কত? V1 এর মান হচ্ছে এত লিটার, 0.38 লিটার। P1 0.95, P2 কত? P2 হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, P2 এখানে দেওয়া ছিল 1 অ্যাটমসফিয়ার, 1 হবে। তাহলে V1টা কত? V1 হচ্ছে 0.38। এটা জাস্ট ক্যালকুলেট করলে আনসার চলে আসবে। তা আনসার হচ্ছে 0.361 এত লিটার। ঠিক আছে, তো V2 এর মান কত? 0.361 এত লিটার, 0.361 এত লিটার। তো পরবর্তী ম্যাথটা দেখব। তো 2 নম্বর প্রশ্ন বলেছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 125 cm³ আয়তনের একটি পাত্রে নির্দিষ্ট গ্যাসে 99.99 কিলো প্যাসকেল চাপ প্রদান করে। একই তাপমাত্রায় উল্লিখিত গ্যাসকে 150 cm³ আয়তনের একটি পাত্রে স্থানান্তরিত করা হলে গ্যাসটির চাপ কত হবে? অর্থাৎ P2 এর মান P2 এর মান চাচ্ছে এখানে। তো এখানে আস্তে আস্তে দেখি যে V1 এর মান কত? V1 এর মান হচ্ছে এখানে 125 cm³। V1 এর মান দেওয়া ছিল এখানে সেন্টিমিটার কিউবে দেওয়া আছে, কোনো সমস্যা নেই, আমরা লিটারে নিতে পারবো, সেন্টিমিটার কিউবে নিতে পারবো। এখানে আয়তনের কেন, এই আয়তনটার এককের কেন পরিবর্তন করব না? যে আগেরটাতে ছিল কি লিটারে, আর এখানে কি দেওয়া আছে? সেন্টিমিটার কিউবে। এখানে খেয়াল করলে দেখা যাবে দুইটা আয়তন কিন্তু সেন্টিমিটার কিউবে দেওয়া, তাই এখানে আয়তনের কোনো পরিবর্তন করার দরকার নেই। কারণ আমরা যখন একটা V1/V2 করব, যখন একটা একটা cm³ করব, তখন এটা কাটাকাটি হয়ে অ্যাকচুয়ালি আলটিমেটলি এখানে 1 থাকবে। তাই এখানে যেহেতু আয়তনের দুইটা এককই সেম, তাই আমার এখানে এককের কোনো পরিবর্তন করার প্রয়োজন পড়ছে না। কিন্তু একটা যদি থাকতো লিটারে আর একটা যদি থাকতো সেন্টিমিটার কিউবে, তখন আমরা 1000 দ্বারা গুণ করে বা 1000 দ্বারা ডিভাইড করে জাস্ট এককটা পরিবর্তন করে নিতাম। কিন্তু এখানে দুইটা এককই সেম বলে এককের কোনো পরিবর্তন করার প্রয়োজন পড়ে না। তো এখানে কি বের করতে বলছে? যে স্থানের গ্যাসটির চাপ কত, অর্থাৎ P2 এর মান এখানে বাইর করতে বলছে। P2 এর মান এখানে বাহির করতে বলেছে। তাহলে V1 এর মান হচ্ছে 125 সেন্টিমিটার কিউব, মানে প্রথমটার আয়তন। V1 এর মান হচ্ছে 125 সেন্টিমিটার কিউব।
এত কিলো প্যাসকেল চাপ। কিলো প্যাসকেল মানে বোঝাচ্ছে যে এটার সাথে 1000 গুণ দিলে ডিরেক্ট এটা প্যাসকেলে চলে যায়, তাই 1000 দ্বারা গুণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ এই P1 যেটা, এই যে আমি দেখাচ্ছি, P1 হচ্ছে 99.99.99 কিলো প্যাসকেল। এটা যেহেতু কিলো প্যাসকেলে রয়েছে, আমার যে P2টা বাইর করতে বলেছে সেটাও কিলো প্যাসকেলে বাইর হবে। এখন যদি আমি এটাকে 1000 দ্বারা গুণ দিয়ে যদি প্যাসকেলে নিয়ে যাই, তাহলে যে আনসারটা বাইর হবে সেই আনসারটাকে কিলো প্যাসকেল দ্বারা 1000 দ্বারা গুণ দিয়ে যদি শুধু প্যাসকেলে নিয়ে যাই, তাহলে আমার আনসারটাও প্যাসকেলে বাইর হবে। আর এখানে এটা কিলো প্যাসকেলে আছে, কিলো প্যাসকেলেই থাক, যেটা আমার আনসার আসবে সেটা কিলো প্যাসকেলেই আসবে, কোনো সমস্যা নেই। পরে যদি আমি চাই ওটাকে আবার প্যাসকেলে নিতে, তাহলে 1000 দ্বারা গুণ করে দিব, তাহলেই কোনো সমস্যা নেই। তাহলে জাস্ট প্যাসকেলে চলে যাবে, ঠিক আছে। তো এখন P2 এর মান বাহির করতে বলছে, আর V2 এর মান কত? V2 এর মান বলে দেওয়া আছে, এই যে পরবর্তীতে উল্লিখিত গ্যাসকে 150 cm³ আয়তনের একটি পাত্রে স্থানান্তরিত করা হলো। তার মানে পরবর্তী আয়তনটা বলে দেওয়া আছে যে 150 cm³ এত আয়তনের একটি পাত্রে স্থানান্তরিত করা হলো। তার মানে এখানে আয়তন বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তো এই রেসপেক্টে আমার যে P2 এর মানটা সেটা বের করতে হবে। তো আমরা জানি হচ্ছে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, বা এখানে কি বের করতে বলছে যে P2 এর মান P2 ইজ ইকুয়াল টু P1 V1 বাই V2, এটাই তো P1 V1 বাই V2। এখন জাস্ট মানটা বসাই দিই। P1 এর মান হচ্ছে কত? 99.99 ইন্টু V1 এর মান দেওয়া আছে 125 বাই V2 এর মান দেওয়া আছে 150। এখন যেটা বাইর হবে সেটা হচ্ছে কিলো প্যাসকেলে বাইর হবে। তাহলে বাইর হচ্ছে গিয়ে 83.325 কিলো প্যাসকেল। আমি যদি চাই এটাকে 1000 দ্বারা গুণ দিয়ে ডিরেক্ট প্যাসকেলে নিতেও পারি, এটা যার যার ইচ্ছা মোতাবেক। 83.325 কিলো প্যাসকেল, ঠিক আছে। এটাও শেষ। এই দুইটা তো অনেক ইজি ছিল, জাস্ট সূত্র বসে জাস্ট মান ক্যালকুলেট করলে আনসার চলে আসতো। কিন্তু এর যে পরবর্তীতে যে ম্যাথটা রয়েছে সেটা একটু চিন্তা করার, হ্যাঁ, সেটা একটু ক্রিটিক্যাল আছে হালকা, একটা জায়গায় একটু কনফিউশন সৃষ্টি হয়, এটা আমি ক্লিয়ার করে দেব। পরেরটাতে বলা আছে যে উদাহরণ নাম্বার 3, আমি নাম্বার কেন দেই না, উদাহরণ 3 3/2 ইন্টু 2/3 V2। উদাহরণ 3 এ রয়েছে যে 1.8 ATM চাপে একটি বেলুন 20 মিটার কিউব হাইড্রোজেন গ্যাস ভর্তি করে উড়িয়ে দেওয়া। এই জিনিসটা আসলে এইভাবে, ঠিক আছে। আমার একটা বেলুন ছিল, সেই বেলুনের অভ্যন্তরীণ চাপ কত ছিল? সেটা ছিল 1.8 অনেকে এইভাবেও করে। আবার তোমরা যদি চাও যে এই জিনিসটা বেলুনটা জাস্ট ওই পাশে লিখবে, এটার আয়তন ছিল হচ্ছে 20 মিটার কিউব, উভয় পক্ষকে হাইড্রোজেন গ্যাস ভর্তি করে উড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ 3/2 দ্বারা গুণ করি প্রাথমিক আয়তন, এই পাশের উভয় পক্ষকে 3/2 দ্বারা গুণ করলে এটা প্রাথমিক চাপ কত? P1 কত? এখন এটা 1.8 এর মান পেয়ে গেছি কি 1.3/2 ইনটু ATM, হ্যাঁ AT, তাহলে V2 এর মান হচ্ছে পরে 3/2 বেলুনের এত, এখন 20 মিটার কিউবের হাইড্রোজেন গ্যাস ভর্তি করে উড়িয়ে দেওয়া হলো। তাহলে 20 মিটার কিউব হচ্ছে প্রাথমিক আয়তন, এটা আছে হচ্ছে 20 মিটার কিউব হচ্ছে প্রাথমিক আয়তন, উড়িয়ে দেওয়া হলো গ্যাসের, তাহলে আছে এ আয়তন বেলুনটি সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 30 সেন্টিমিটার কিউব 2/3। V2 এর মান দেওয়া আছে 30 সেন্টিমিটার, 3 ভাগের 2 ভাগ। এর মানেটা কি বোঝাচ্ছে? cm এর মানেটা বোঝাচ্ছে আমার যে V1 টা ছিল, V1 ইজ ইকুয়াল টু যে V2টা হবে, এরপরে বলেছে কি সেই V2 এর কত ভাগ বলেছে, সেই V2 এর 2 ভাগ স্থির বায়ুমণ্ডলে তাপমাত্রা বেলুনটি কত উপরে গিয়ে ফেটে যাবে, এই যে 2/, ঠিক আছে। এই বেলুনটি কত উপরে গিয়ে ফেটে যাবে, তার আগে গ্যাসের এই আয়তন যেটা রয়েছে, গ্যাসের যে আয়তন V2 এর মান বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 2/2 ইজ ইকুয়াল টু বাট, আমরা মানে যে গ্যাসের যে প্রাথমিক আয়তন V1 সেটা পরবর্তী আয়তনের হচ্ছে এত ভাগ V2, মানে
এখানে ক্ষমতার P2 অর্থাৎ র কার সাথে রয়েছে, র রয়েছে হচ্ছে V1 বাই দ্বিতীয় আয়তনের ক্ষেত্রে আমরা জানি র P1 এর মান কত দেওয়া আছে, এর কথাটা যার সাথে থাকবে তার সাথেই হচ্ছে যে রাশিটা থাকবে ওই রাশিটা গুণ হবে। যেহেতু এখানে ক্ষমতার 30 অর্থাৎ দ্বিতীয় রাশিটার ক্ষেত্রে এখানে রটার 2 রয়েছে, দ্বিতীয় রাশিটার ক্ষেত্রে এখানে 2/3 গুণ হবে। সরি এখানে এটা হয় না, এখানে V1 এর মান তো দেওয়া হয়েছে, একটু ক্যালকুলেশন করতে হবে, একটু এটা করলে আসে হচ্ছে এটা জাস্ট হচ্ছে প্রাথমিক আয়তনের হচ্ছে এত ভাগ 2 অর্থাৎ 1.2 না না এখানে ঠিকই তো আছে, কিউব হবে অবশ্যই আয়তন V1 সরি চাপ যেহেতু এটা তো চাপের একক হচ্ছে প্যাসকেল, তাহলে এটা দ্বিতীয় আয়তনের হচ্ছে এত ভাগ বলছে। তাহলে এখন আমরা কি বের করব, এখন আমরা বের করব হচ্ছে দ্বিতীয় আয়তনটা কত, এই তো প্রাথমিক আয়তনটা এই যে P2 যে আয়তনের হচ্ছে এত ভাগ সেই P2 চাপটা রয়েছে, তাহলে এখানে দ্বিতীয় আয়তনটা বাইর করতে হবে 1.2 জাস্ট V2 ঠিক আছে। তো আগে যে চাপটা রয়েছে সেটা 1, এখন কতটুকু চাপ উল্টায় মিলেছে অর্থাৎ আগের চাপের থেকে এখানে চাপের তারতম্য, অথবা এটাকে আরো ইজিলি ভাবে যদি বলা যায় এখানে আমাদের প্রশ্ন কি ছিল, আমি কি করে দেওয়া হলে বেলুনটি কত উপরে গিয়ে ফেটে যাবে 3/2 দ্বারা ডিভাইড করব, 3 মিলিমিটার হ্রাস V1 ঠিক আছে যেহেতু হ্যাঁ ইটা বাইরে হচ্ছে। তো এখন জাস্ট কতটুকু যে তার যে অ্যাটমসফেরিক যে চাপটা কতটুকু বৃদ্ধি পেয়েছে, এখন চাপ বৃদ্ধি পেয়েছে এখন যেটা আসছে সেটা থেকে যে আগেরটা মাইনাস করলে যে কতটুকু সে বৃদ্ধি পাবে বা চাপ আগের থেকে কতটুকু হ্রাস পেয়েছে, এটা অ্যাকচুয়ালি হ্রাস পেয়েছে এটা বলতে হবে, এখানে বৃদ্ধি পাবে এটা বললে হবে না, এটা চাপ হ্রাস পাবে এটা বলতে হবে। কারণ দেখো, কারণ আগে ছিল চাপ হচ্ছে এত এটিএম, এতটুকু প্রেশার ছিল বায়ুতে, এখন বায়ুতে প্রেশার হচ্ছে এতটুকু, তার মানে চাপ অবশ্যই কমেছে। এখন কতটুকু কমেছে সেটা বের করতে হলে আমাকে 1.8 মাইনাস 1.2 করতে হবে, তাহলে সেটা কতটুকু কমেছে সেটা বের করতে পারবে। এটা 1.6 মেবি, 8 মাইনাস 1.2 এটা 0.6ই হবে, 0.6 ATM অ্যাটমসফেরিক এতটুকু চাপ কমেছে। সেই যে বললো না যে এই প্রাথমিক চাপ থেকে এই পরবর্তী চাপ এতটুকু কমেছে, এই প্রাথমিক আয়তন থেকে পরবর্তী যে আয়তনটা রয়েছে, আয়তন বৃদ্ধি করলে চাপ কমে। এই দেখো এইভাবে এটা কিন্তু চিন্তা করা যায়, আয়তন আগে ছিল 20, আয়তন বৃদ্ধি করলে আমরা কি জানি চাপ কমবে, এই যে বয়েলের সূত্র কিন্তু এটা বলে। আগে আয়তন ছিল কত 20, এখন কি আয়তন হচ্ছে 30, তার মানে আয়তন বৃদ্ধি করেছি, তাহলে চাপ কি কমবে। চাপ কিভাবে কমলো, এই যে আগে চাপ ছিল হচ্ছে 1.8, এখন চাপ কমে হচ্ছে 1.2, তাহলে কতটুকু চাপ কমলো, এটা ছিল 0.6 ATM। এখন প্রশ্নে বলা হচ্ছে যে 100 সেন্টিমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের চাপ 0.5 মিলিমিটার হ্রাস পায়। তাহলে যেহেতু এখানে কি দেওয়া আছে মিলিমিটার দেওয়া আছে, তাহলে এটারও এটিএমকে আমরা মিলিমিটার নিয়ে যাই। অ্যাটমসফিয়ারকে মিলিমিটারে নিতে গেলে কি করতে হয়, অ্যাটমসফিয়ার আমরা জানি হচ্ছে 1 ATM সমান 1 অ্যাটমসফিয়ার হচ্ছে 760 মিলিমিটার, বা এটা সমান লেখা যায় যে 76 সেন্টিমিটার। ঠিক আছে, এই জিনিসটা একটু নোট করে নিবা যে 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 760 মিলিমিটার সমান 76 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই রেসপেক্ট আমরা কি করতে পারি, এই রেসপেক্টের ক্ষেত্রে এটা করা যায়, এখানে এটিএম আছে না, এটিএমকে মিলিমিটারে নিতে পারি। কেন মিলিমিটারে নিতে পারি, কারণ প্রশ্নে খেয়াল করো, প্রশ্নে এটাকে বলা দেওয়া হচ্ছে যে মিলিমিটার, যে 0.5 মিলিমিটারের ক্ষেত্রে 100 সেন্টিমিটার যদি আমি উপরে উঠি চাপ কতটুকু কমে, 0.5 মিলিমিটার, এরকম মনে হয় একটা কথা আছে। তাই যেহেতু মিলিমিটার আছে তাই আমরা মিলিমিটার নিব, তাই এটিএমকে মিলিমিটারে নিতে হলে 0.6 ইন্টু 760 দ্বারা গুণ দিতে হবে, তাহলেই আমরা চলে যাব হচ্ছে মিলিমিটারে। 0.6 গুণন 700 660, তাহলে 456 মিলিমিটার, এই যে কাঙ্ক্ষিত মিলিমিটারে চলে আসলাম। এখন জাস্ট এটা বলতে হবে যে বায়ুমণ্ডলীয় চাপ 0.5 মিলিমিটার হ্রাস পায় হচ্ছে 100 সেন্টিমিটার উঠলে।
হ্যাঁ, বায়ুমণ্ডলীয় চাপ 0.5 মিলিমিটার হ্রাস পায় 100 সেন্টিমিটার উপরে উঠলে, ঠিক আছে। সুতরাং এত মিলিমিটার হ্রাস পায়, 456 মিলিমিটার হ্রাস পায় কতটুকু উপরে উঠলে সেটাই বাইর হয়ে যাবে। এখন 100 গুণন 456 ডিভাইডেড বাই 0.5, অর্থাৎ যেই উচ্চতাটা আসবে সেই উচ্চতাটা সেন্টিমিটারে আসবে। এখন একটা উচ্চতা চলে আসবে, যে আমার প্রশ্ন বলে দেওয়া ছিল যে 0.5 মিলিমিটার হ্রাস পায় হচ্ছে 100 সেন্টিমিটার উঠলে, এতটুকু চাপ হ্রাস পায় 100 সেন্টিমিটার উঠলে। সুতরাং আমরা যে বাইর করলাম যে 456 মিলিমিটার উঠলে কতটুকু হ্রাস পায়, সেটা এখন ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। 100 গুণন 456 0.5, তো এটা যেটা আসে এটা সেন্টিমিটার থেকে মিটারে যদি নেই ডিভাইডেড বাই 100, তাহলে হচ্ছে 912 মিটার। সুতরাং 912 মিটার উচ্চতায় উঠতে পারবো। তো এখানে বলা ছিল যে বেলুনটি কত উপরে গিয়ে ফেটে যাবে, ভূপৃষ্ঠ থেকে বেলুনটি কত উপরে গিয়ে ফেটে যাবে, এটা ছিল 912 মিটার। তো এই প্রশ্নটা যদি আমি একটু সামারি করি, সেটা হচ্ছে তারা প্রাথমিক চাপ দিয়ে দিয়েছে, বলছে যে পরবর্তী চাপটা কত বের করতে। এখানে আবার আরেকটা জিনিস দিয়েছে যে প্রাথমিক যে আয়তনটা, সেই প্রাথমিক আয়তন থেকে পরবর্তী আয়তনটা বেশি। আর আমরা জানি বয়েলের সূত্র অনুসারে যে আয়তনটা রয়েছে সেটা হচ্ছে এই যে চাপ এর ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপ যদি আমি বাড়াই তাহলে আয়তন কমবে, আর আয়তন যদি বাড়াই তাহলে চাপ কমবে। এখানে আয়তন আগে ছিল 20, এখন দেওয়া আছে 30, তার মানে আয়তনের বৃদ্ধি করলাম। আয়তন বৃদ্ধি করলে এখানে যে চাপটা রয়েছে সেই চাপটা কমবে। কোন চাপ কমবে? এটা ছিল পরবর্তী যে চাপটা সেটা কমবে। যে প্রথম চাপটা ছিল 1.8, তাই পরবর্তী যে চাপটা সেই চাপটা বের হয়েছিল 1.2। এখন চাপ কতটুকু কমলো? চাপ কমলো হচ্ছে যেটা প্রাথমিক চাপ থেকে পরবর্তী যে চাপটা সেটা মাইনাস করে দেখলাম যে 0.6 এটিএম চাপ কমলো। এখন এই আবার আমাকে একটা ক্লু দিয়ে দেওয়া হয়েছে যে 0.5 মিলিমিটার, অর্থাৎ এমন বলা হয়েছে যে 0.5 মিলিমিটার হ্রাস পায় হচ্ছে 100 সেন্টিমিটার উপরে উঠলে, অর্থাৎ এত পরিমাণে চাপ হ্রাস পায় 100 সেন্টিমিটার। আমরা জানি বায়ুমণ্ডলের যত নিচ থেকে উপরে উঠতে পারবো তত বায়ুমণ্ডলের যে চাপটা রয়েছে সেই চাপটা কমবে। বায়ুমণ্ডলের বা ভূপৃষ্ঠের সবচেয়ে বেশি চাপই মানুষ অনুভব করে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতায় উঠতে পারবো চাপ তত কমবে। এটাই বলা হয়েছে যে এত মিলিমিটার চাপ হ্রাস পায় 100 সেন্টিমিটার উঠলে, অর্থাৎ তুমি যদি ভূপৃষ্ঠ থেকে প্রতি 100 সেন্টিমিটার উপরে উঠতে পারো তাহলে চাপ কমবে হচ্ছে 0.5 মিলিমিটার। এটা ছিল ওই স্থানের সাপেক্ষে, এটা সব স্থানের না। তো আমরা দেখলাম যে এখানে দেওয়া হচ্ছে মিলিমিটারের ক্ষেত্রে, তাহলে এখানে দেওয়া ছিল অ্যাটমসফিয়ার। তো আমি একটু আগে দেখাইছিলাম 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার সমান 76 সেন্টিমিটার, সেটা ছিল পারদ স্তম্ভের যে একটা চাপ সেটা। তো এটাকে জাস্ট এখানে পারদ স্তম্ভের যে চাপ সেই রেসপেক্টে নিয়ে গেলাম, এটা হচ্ছে 456 মিলিমিটার আসলো। তা আমরা জানি হচ্ছে এখানে বলে দেওয়া আছে যে 0.5 মিলিমিটার হ্রাস পায় হচ্ছে 100 সেন্টিমিটার উঠলে, সুতরাং 456 মিলিমিটার হ্রাস পায় কত উচ্চতায় উঠলে? 912 মিটার উচ্চতায় উঠলে। সুতরাং 912 মিটার উচ্চতায় উঠলে বেলুনটি কি হবে? বেলুনটি ফেটে যাবে। উদাহরণ 4 হচ্ছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোনো প্রয়োজন নেই। 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 770 মিলিমিটার পার হাইড্রোজিরাম। এই যে এই জিনিসটাকে, এটা নিয়ে আমি একটু ব্যাখ্যা করি যে 770 কি বলছে, 770 পার হাইড্রোজিরাম এটা বলে দেওয়া আছে না? হ্যাঁ, 770 মিলিমিটার পার হাইড্রোজিরাম। হাইড্রোজিরামের কি
হাইড্রোজিরাম হচ্ছে পারদের যে ল্যাটিন নাম সেটাই হচ্ছে হাইড্রোজিরাম। আর লেড পিবি প্লাম্বাম, লেডের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্লাম্বাম। আচ্ছা ওটা বাদ। তো হাইড্রোজিরাম হচ্ছে পারদের যে বৈজ্ঞানিক নাম সেটা হচ্ছে হাইড্রোজিরাম, অর্থাৎ বৈজ্ঞানিক নাম না, সরি, এটা হচ্ছে ল্যাটিন নাম। পারদের ল্যাটিন নাম হচ্ছে হাইড্রোজিরাম, এটাকে Hg দ্বারা প্রকাশ করা হয়। এখন পারদ জিনিসটা কী কাজে ব্যবহৃত হয়? পারদ জিনিসটা হচ্ছে আমাদের যে বায়ুমণ্ডলের যে চাপ, সেই চাপ পরিমাপের ক্ষেত্রে এই পারদ স্তম্ভটা ব্যবহার করা হয়। এই পারদ স্তম্ভের ক্ষেত্রে এই বিজ্ঞানীরা 76 যেই ধরলাম কথার কথা এতটুককে 76 যে সেন্টিমিটার যে উচ্চতা, সেটাকে তারা স্ট্যান্ডার্ড একটা পারদ চাপ হিসেবে কল্পনা করা হয়েছে। এখন এই জিনিসটা 76 পারদ চাপ বলতে কি বোঝায়? সেটা হচ্ছে যে কোনো একটা স্থানে বা কোনো একটা বায়ুমণ্ডলে, অর্থাৎ স্ট্যান্ডার্ড একটা বায়ুমণ্ডলে, অর্থাৎ আদর্শ কোনো একটা বায়ুমণ্ডলে সেই বাতাসের যে পারদ স্তম্ভের যে চাপটা সেটা 76 সেন্টিমিটার দেখাবে, সেটাই হচ্ছে পারদের চাপ। সেটা হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ 1 atm, এক অ্যাটমসফিয়ারের চাপ হচ্ছে এটা। যেটাই এক অ্যাটমসফিয়ার সেটাই হচ্ছে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। এখন আসে যে এই জিনিসটা বলতে কি বোঝায়? এই জিনিসটা হচ্ছে যে পারদের চাপ এখানে কত দেওয়া ছিল? 76 সেন্টিমিটার। এটাকে মিলিমিটারে নিলে কি করতে হবে? সেন্টিমিটার থেকে মিলিমিটার 100 দ্বারা গুণ দিতে হবে। 100 নাকি 10, সরি 10 দ্বারা গুণ দিতে হবে, ঠিক আছে? মিলিমিটার থেকে সেন্টিমিটার 10 ঠিক আছে। এই যে মিলিমিটার থেকে যদি আমি কি সেন্টিমিটারে যাই, মিলিমিটার থেকে সেন্টিমিটারে গেলে কি করে 10 দ্বারা গুণ দিতে হবে। আর সেন্টিমিটার থেকে যদি মিটারে যাই তাহলে 100 দ্বারা গুণ দিতে হবে, গুণ 100 করতে, সরি একটু কনফিউজড হয়ে গেছিলাম। যে মিলিমিটার থেকে সেন্টিমিটারে 10 দ্বারা গুণ, সেন্টিমিটার থেকে মিটারে 100 দ্বারা গুণ। তাহলে আমি যেহেতু এখানে সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাব, তাহলে 10 দ্বারা গুণ দিতে হবে, তাহলে 760 কি মিলিমিটার। তাহলে এখানে যেটা হাইড্রোজিরাম সেটা হচ্ছে পারদের চাপ বোঝাচ্ছে। তা পারদের চাপ এখানে আমরা দিতে পারি কি? পারদের চাপ দিতে পারি হচ্ছে 760 মিলিমিটার। এখন ওই যে স্থানের যে বায়ুমণ্ডলীয় যে চাপটা, সেই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ আদর্শ চাপের থেকে বেশি, এটাই বোঝাচ্ছে এখানে। জাস্ট এই জিনিসটাই বোঝাচ্ছে যে এই যে আমাদের যে আদর্শ যে চাপটা, সেই চাপটা আমাদের বইয়ে যেই প্রশ্নে যে স্থানের যে চাপের বায়ুমণ্ডলের যে একটা চাপ উল্লেখ করেছে 770, এই 770টা জাস্ট এটা থেকে বেশি, এটাই জাস্ট বলছে যে 770 মিলিমিটার পার হাইড্রোজিরাম, এটাই এখানে নির্দেশ করছে। এখানে যদি এরকম যদি বলতো যে 9.9 ms ইনভার্স 2 পার, ধরো না একটা গ্র্যাভিটি আমি ধরলাম, পার স্মল জি, এটা যদি আমি বলি তাহলে এটা বোঝাচ্ছে যে আমাদের যে স্ট্যান্ডার্ড যে গ্র্যাভিটি রয়েছে 9.8 মিটার পার সেকেন্ড, এটা থেকে এটা হচ্ছে একটু বেশি ওই স্থানের যে গ্র্যাভিটিটা, সেটা এটা যদি অনুপাত যদি আমি কল্পনা করি তাহলে 9.9 ডিভাইডেড বাই 9.8, এটাই হচ্ছে অনুপাত, অর্থাৎ এত গুণ বেশি। এটাকে যদি অনুপাতের যদি রেশিওতে নেওয়া যায়, ঠিক একইভাবে এটাকে যদি অনুপাতের রেশিওতে নেওয়া যায় 770 বাই 760, অর্থাৎ যদি প্রশ্ন করা যায় কত গুণ বেশি, তাহলে এত গুণ বেশি, এটাকে ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই বেশি, এত গুণ বেশি। আবার যদি প্রশ্ন করি যে কত বেশি, গুণ টুন না, জাস্ট কত বেশি, 770 থেকে 760 বিয়োগ দিলে 10 মিলিমিটার চলে আসবে, সেটাই হচ্ছে পারদের চাপ বেশি। অর্থাৎ কক্ষর যে চাপটা, সেই কক্ষচাপের থেকে এখানে যেই প্রশ্নে যে স্থানটা উল্লেখ করেছে সেই স্থানের চাপ 10 মিলিমিটার, পারদ চাপটা বেশি, অর্থাৎ বাতাসের চাপ অনেক বেশি সেই স্থানে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই বাতাসের চাপটা কোন জায়গায় বেশি হয়? বাতাসের চাপটা হয় যে সমুদ্র পৃষ্ঠের একটু নিচে। এখানে যে বায়ুমণ্ডলীয় চাপটা দেওয়া রয়েছে সেটা অবশ্যই কক্ষ যে তাপমাত্রায় যে বায়ুমণ্ডলীয় চাপ সেটা অবশ্যই না। তার মানে এখানে যে স্থানটা নির্দেশ করছে সেটা অবশ্যই সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে, তাই তো এখানে চাপ বেশি।
আর সমুদ্রপৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় চাপটা ততই কমে, ঠিক আছে। তো এটাই জাস্ট সিম্পল ক্যালকুলেশন যে আমার এটা ধরলাম হচ্ছে ভূপৃষ্ঠ, হ্যাঁ 1 2 3, একটাকে ধরলাম হচ্ছে ভূপৃষ্ঠের বায়ুচাপ হচ্ছে 76 সেন্টিমিটার, অর্থাৎ এতটুকু পারদ উচ্চতায় উঠতে পারে এই চাপে। আর এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের নিচে সেটা হচ্ছে 770 ডিনোটস করছে। সমুদ্রপৃষ্ঠের নিচে চাপ বাড়ে সেটা 770 মনে হয় ডিনোটস করে। আর যদি উপরে হইতো তাহলে লেস দেন হইতো 760 থেকে কম হইতো। তার মানে ধরো হচ্ছে 750 মিলিমিটার হইতো, 750 মিলিমিটার যদি ভূপৃষ্ঠ থেকে উপরে হইতো। তো এটা হচ্ছে জাস্ট এই 770 মিলিমিটার পার হাইড্রোজিরাম বলতে কি বোঝায় এটার পুরো বিশদ একটা আলোচনা। এখন ম্যাথে আসি, ম্যাথে কি প্রশ্নটা করলো, বলে দেওয়া আছে যে 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 770 মিলিমিটার পার হাইড্রোজিরাম চাপে। তো এখানে প্রাথমিক যে চাপটা কত, প্রাথমিক চাপ হচ্ছে 770 মিলিমিটার পার হাইড্রোজিরাম।